আসসালামু আলাইকুম। এসএসসি 27, আশা করি সবাই ভালো আছো। সামনে তোমাদের টেস্ট পরীক্ষা। এই টেস্ট পরীক্ষায় সব চ্যাপ্টারের মধ্যে অন্যতম একটা চ্যাপ্টার হলো রসায়নের অষ্টম অধ্যায়। এই অধ্যায়টি থেকে যেই টপিকগুলো তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো থেকে পরীক্ষা আসার সম্ভাবনা সর্বোচ্চ, আমি আজকে সেই টপিকগুলোই আলোচনা করব। এখানে কোনো ধরনের গভীরতায় যাব না, জাস্ট আমরা টপিকটা কি, এটা থেকে কি টাইপের প্রশ্ন আসবে সেগুলো আলোচনা করে দেব, ঠিক আছে? তো দেখো, এখানে আমাদের একটা সমস্যা হয় যে ডেল এইচ নির্ণয় করার ম্যাথগুলো অনেকের এই সমস্যা হয়। তো এই ম্যাথগুলো কিভাবে তুমি সহজে করতে পারো সেটাই আমি তোমাদের দেখাবো। প্রথমত তোমাদের যে বিক্রিয়াটা দেওয়া থাকবে, এই বিক্রিয়াটা সর্বপ্রথম ভাঙতে হবে, ঠিক আছে? তো আমি এই বিক্রিয়াটা ভাঙলাম। দেখো, C2H6 প্লাস Cl2, এরপর C2H5 Cl প্লাস HCl, এই বিক্রিয়াটা দেওয়া আছে, তাই না? এই বিক্রিয়াটা খুব সুন্দরভাবে ভাঙতে হবে তোমাদের। আশা করি সবাই ভাঙতে পারো। এখানে কার্বন কয়টা? দুইটা, তাই না? আমরা দুইটা কার্বন দিলাম। কার্বনের হাত কত? 4। দেখো 4টা দিছি, হ্যাঁ 4টা দিয়ে দিছি। এখন এরপর আছে কি বলতো? ক্লোরিন কয়টা? দুইটা, Cl। এবার একটা জিনিস বুঝো, এখানে হাইড্রোজেন আছে কয়টা? 6টা না? তো আমি 6টা হাইড্রোজেন দিয়ে দেবো এখানে। 6টা হাইড্রোজেন আমি দিয়ে দিলাম। এরপরে এখানেও দেখো তুমি, কার্বন কয়টা? দুইটা। তো দুইটা কার্বন আমি দিলাম। দেওয়ার পরে হাত হচ্ছে কয়টা? 4টা। ওকে, তো আমি হাইড্রোজেন কয়টা পাবো এখানে? কয়টা আছে? 5টা। 5টা আমি হাইড্রোজেন দিয়ে দিলাম। 5টা হাইড্রোজেন দিয়ে দিলাম। এরপর ক্লোরিন থাকে একটা, জাস্ট একটা ক্লোরিন দিয়ে দিলাম, প্লাস HCl। ওকে, এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটা খেয়াল না করলে আসলে এটা পারবা না। দেখো, তোমরা জাস্ট পরিবর্তনটা কোথায় হয়েছে সেটা দেখবা। তার মানে কোথায় পরিবর্তন হয়েছে সেটা দেখতে হবে সর্বপ্রথম। এখানে কি ছিল? CH ছিল। দেখো এখানে CH ছিল, এখানেও কি আছে? CH আছে। তার মানে কোনো পরিবর্তন হয় নাই। এখানে CH ছিল, এখানে CH ছিল, কোনো পরিবর্তন হয় নাই। এখানেও CH ছিল, এখানেও CH আছে, কোনো পরিবর্তন হয় নাই। ওকে, এখানেও হয় নাই, এখানেও হয় নাই। কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে CH-টা, এই যে CH-টা, এই CH-টা এখানে কি আছে? না, এখানে CCl হয়েছে। তার মানে CH ভেঙে গেছে, CCl তৈরি হয়েছে। মনে থাকবে তো? তোমরা জাস্ট কোনটা ভাঙছে কোনটা হয়েছে সেটাই লিখতে হবে। এটাই হচ্ছে এখানে মূল বিষয়। তাই আমরা একটু লিখি, যে এখানে একটু লিখি কয়টা এটা এরকম হয়েছে, কয়টা দেখো তো, এরকম হয়েছে কয়টা? এখানে CH কয়টা ভাঙছে? একটা। আর এখানে CCl কয়টা হয়েছে? একটা। তাইলে 1 মোল CH বন্ধন ভাঙে এবং 1 মোল CCl বন্ধন তৈরি হয়। ওকে, আচ্ছা, এবার তো স্টেপ একটা গেল, এবার দ্বিতীয় স্টেপ। তো এত ঢক করা লাগবে না তোমাদের, জাস্ট কোনো মতো লেখলেই হবে। এবার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আরেকটা জিনিস দেখো, এখানে কি ছিল? Cl ছিল, কিন্তু এখানে হয়ে গেল কি? HCl। তার মানে Cl ভেঙে গেল আর HCl তৈরি হইল। 1 মোল Cl বন্ধন ভেঙে 1 মোল HCl বন্ধন তৈরি হয়।
প্রিয় বাচ্চারা, আশা করি সবাই বুঝতে পারছো, এই পর্যন্ত সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, তো দেখো কি ভাঙলো, এটাই হচ্ছে মূল বিষয়। এখন কি ভাঙলো, এই যে এটা ভাঙছে, আর কি ভাঙছে, আর ভাঙছে এটা। এটা ভাঙছে কয় মোল? 1 মোল। আর এটা ভাঙছে কয় মোল? 1 মোল। এখন তোমরা কি করবা, যা ভাঙছে তা লিখবা। বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি, প্রয়োজনীয় শক্তি। আচ্ছা, এবার তোমরা একটা জিনিস দেখো, 1 মোল সিএইচ বন্ধন ভাঙে, তো সিএইচ এর মান কত দেওয়া আছে এখানে? এখানে দেখো সিএইচ শুরুতে, এখানে শুরুতে কত দেওয়া ছিল? 414। তার মানে সিএইচ এর মান হচ্ছে কত? 414। 1 মোল যেহেতু, যদি এখানে 5 মোল হইতো তাহলে আমি 5 গুণ 414 দিতাম। এরপরে 1 মোল সিএল বন্ধন ভেঙে যায়। তো সিএল কয় নম্বরে আছে বলো তো? 3 নম্বরে। 3 নম্বরে কত হবে? 244। তাহলে এটার সাথে আমি কত যোগ করব? 244। কয় মোল? 1 মোল। আচ্ছা, করলাম। একটা জিনিস মনে রাখবা, বন্ধন ভাঙতে শক্তি প্রয়োজন, এবং বন্ধন যদি তৈরি হয় তাহলে শক্তি নির্গত হয়। তাইলে বন্ধন তৈরি হলে নির্গত শক্তি, কতটুকু শক্তি নির্গত হয় ভাইয়ারা? দেখো 1 মোল সিসিএল, 1 মোল সিসিএল মানে কত? 326। এরপর আর কি তৈরি হয়েছে? 1 মোল এইচসিএল তৈরি হয়েছে। এইচসিএল লাস্টে আছে না? লাস্টে কত বলো তো? 431। তো এবার তোমরা এটা দেখো, ক্যালকুলেশন করে কত হয়। ছয়শো 58। হ্যাঁ, আচ্ছা, এখানে এককটা লিখবা কিলোজুল। এখানে কত হয়? 326 757। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে একটা জিনিস ভুল করো। দেখো যে তোমাদের বইতে ডেল এইচ নির্ণয় করার ম্যাথের আগে একটা ম্যাথ আছে, ওইটাতেও ডেল এইচ নির্ণয় করতে বলে, ওইখানে বিয়োগ করে হচ্ছে উৎপাদ থেকে বিক্রিয়ক, কিন্তু এই অঙ্কগুলাতে বিক্রিয়ক থেকে উৎপাদ বিয়োগ করতে হয়। কেন বিয়োগ করতে হয় সেটা এখন আমি তোমাদের বোঝাবো না, কিন্তু আমি তোমাদের বলি এখানে তুমি বুঝবা কিভাবে। তুমি যদি কখনো এরকম দেখো যে এই যে বন্ধন শক্তি দেওয়া আছে, কি দেওয়া আছে? বন্ধন শক্তি দেওয়া আছে। মনে রাখবা, বন্ধন শক্তি লিখতে শুরুতে লাগে কি? ব। আর বতে বন্ধন শক্তি, বতে বিক্রিয়ক। বতে কি? বিক্রিয়ক। যদি কোথাও বন্ধন শক্তি দেখো তাহলে বিয়োগ করবা কোত্থেকে? বিক্রিয়ক থেকে। তাহলে এখানে ডেল এইচ সমান বিক্রিয়কের, দেখছো, বিক্রিয়ক বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি, বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি মাইনাস উৎপাদের বন্ধন তৈরিতে নির্গত শক্তি। কি শক্তি? নির্গত শক্তি। আচ্ছা, এখানে দেখো কত আছে? 658 থেকে 757 বিয়োগ করো। 658 মাইনাস 757 বিয়োগ করলে কত হয়? দেখো কত হয়। $99। ওকে, এখানে -99 হবে। কত হবে?
মাইনাস 99 কিলোজুল। এই হচ্ছে ডেল এইচ। তো প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমাদের ডেল এইচ নির্ণয় করতে বলে এভাবেই ডেল এইচ নির্ণয় করতে পারবা, যত কঠিন হোক ভাইয়া, কোনো সমস্যা না। আমার এই ভিডিওটা বারে বারে পজ করে তুমি দেখো, ইনশাল্লাহ কোনোভাবেই তোমার সমস্যা হবে না, তুমি অবশ্যই পারবা। তারপরও যদি তোমাদের এই ম্যাথে কোনো সমস্যা হয়ে থাকে, এই ম্যাথটা যদি কেউ না বোঝো, কাউকে যদি আমার ব্যক্তিগতভাবেও বোঝাইতে হয়, ঠিক আছে, তাহলে আমি তোমাদের বলবো 01626891109 এই নম্বরে জাস্ট হোয়াটসঅ্যাপ করবা, এটা একটা স্ক্রিনশট পাঠিয়ে দেবো, আমি বুঝাই দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, একটু আগে আমরা যেটা করলাম সেটা ডেল এইচ নির্ণয় করছি, কিন্তু এই ম্যাথে আমাদের কি আছে, ডেল এইচ দেওয়া আছে, দেখছো ডেল এইচ দেওয়া আছে। যদি ডেল এইচ দেওয়া থাকে তাহলে তোমাদের বন্ধন শক্তি বের করতে বলছে, কি বলছে, তাহলে কিভাবে করবা সেটা আমি বুঝাই দিতেছি, দেখো একটু। তো এটা একটু দ্রুত করব, দেখো CH4Cl2 বিক্রিয়া করলাম, CH3Cl প্লাস HCl হইল। তো এর আগেরটার মতোই নিয়ম, প্রথমে ভাঙতে হবে, কার্বনের হাত কয়টা, চারটা হাইড্রোজেন দিয়ে দিলাম আমরা। এরপর Cl2, তার মানে 2টা Cl দিয়ে দেওয়া হবে। এরপর আবারও কার্বন আছে, তার মানে হাত হবে কয়টা, চারটা হাতের মধ্যে 3টা হাইড্রোজেন দিতে বলছে, 3টা হাইড্রোজেন দিয়ে দিলাম, একটা ক্লোরিন দিয়ে দিলাম। এরপর HCl, তার মানে HCl। এখন তোমরা একটা জিনিস এখানে খেয়াল করো, এখানে জাস্ট ভাঙছে কি বলতো, CH ছিল, এই পাশে CH যা আছে ওভাবেই আছে, CHটা ভেঙে গেছে, CClটা তৈরি হয়েছে। তাইলে কি লিখবা, 1 মোল সি বন্ধন ভাঙে ও 1 মোল CCl বন্ধন তৈরি হয়। আবার আরেকটা জিনিস খেয়াল করো, Cl বন্ধন ভেঙে যায়, HCl তৈরি হয়, তার মানে 1 মোল Cl বন্ধন ভাঙে এবং HCl বন্ধন তৈরি হয়। আচ্ছা, এবার তোমার যেটার বন্ধন শক্তি বের করতে বলছে, CCl বন্ধন শক্তি বের করতে বলছে, তাই না? তাহলে তুমি ধরে নিবা, ধরি CCl এর বন্ধন শক্তি X। আচ্ছা, তাহলে বিক্রিয়ক ভাঙতে প্রয়োজনীয় শক্তি, দেখো কি কি ভেঙে গেছে, CH বন্ধন ভেঙে গেছে, CH এর মান কত বলতো, 414। এবং আর কি ভাঙছে, Cl বন্ধন ভাঙছে, Cl মানে কত বলতো, 244, হিসাব করো। এরপর উৎপাদ তৈরিতে নির্গত শক্তি, কি শক্তি, নির্গত শক্তি, দেখো CCl বন্ধন তৈরি হয়, তার মানে CCl এর মান কত ধরছি আমরা, X। এরপরে HCl বন্ধন তৈরি হয়, HCl এর মান কত, 431। কয় মোল, 1 মোল, এর জন্য কোনো গুণ করতেছি না। তো এখানে হিসাব করলে কত হয়, 658, তাই না? এখানে একটা জিনিস দেখো, ডেল এইচ মানে কি, বিক্রিয়ক থেকে উৎপাদ বিয়োগ না, তার মানে 658 থেকে আমরা বিয়োগ করব কি, এটা বিয়োগ করব না। আচ্ছা, এখানে একটা ব্র্যাকেট দিয়ে নিলাম, 431। এখন ডেল এইচ এর মান কত দেওয়া আছে, প্রিয় শিক্ষার্থীরা, ডেল এইচ এর মান দেওয়া আছে কত, -99, তাই এখানে -99 দিয়ে দিলাম। 658
মাইনাস এক্স মাইনাস কত 431, এক্সটা এই পাশে নিয়ে আসলাম 658 মাইনাস 431 প্লাস কত 99, হিসাব করলে কত হয়? $326। তো এরপরে লিখে দিবা যে সুতরাং সিসিএল এর বন্ধন শক্তির মান হচ্ছে 326 কিলোজুল পার মোল। ঠিক আছে, এভাবেই যদি তুমি করতে পারো 100% তুমি ফুল মার্কস পাবা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ভিডিওতে এরপরে যে কোশ্চেনগুলো দেখব, এই কোশ্চেনগুলো আসার পসিবিলিটি অনেক বেশি। এমন কোনো প্রশ্ন নাই আমি যেটা তোমাদের শেখাবো না, সব টাইপের প্রশ্ন শেখাবো। এবং তুমি এই একটা ভিডিও যদি তুমি দেখো, অন্তত তোমার সিকিউর কোনো ঝামেলা থাকবে না এবং এখানে অনেক বেসিকও ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এখন এরপরের কোশ্চেনটা দেখো, বলছে কি গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। তাই গলিত সোডিয়াম ক্লোরাইডের কি তড়িৎ বিশ্লেষণ। ধরো বাসা বাড়িতে তোমরা দেখবা যে অতিরিক্ত গরম যখন পড়ে লবণগুলা গইলা যায়, খাবার লবণটা গইলা যায়। ধরো ওই গলিত লবণের তড়িৎ বিশ্লেষণ আমরা যদি করি, খাবার লবণ যদি গলে যায়, হ্যাঁ, NaCl, আচ্ছা, তো এটা ভাঙলে কি তৈরি হবে বলো তো? Na প্লাস তৈরি হবে আর কি তৈরি হবে? Cl মাইনাস তৈরি হবে। তো প্রথমে তড়িৎ বিশ্লেষণ কিভাবে করতে হয় সেটা আমার জানতে হবে। প্রথমে একটা চীনামাটির পাত্র নিব। কি নিব? চীনামাটির পাত্র। এরপর দুইটা ধাতব দণ্ড নিব। কি নিব? দণ্ড। একটা দণ্ডকে বলা হবে ক্যাথোড, আরেকটা বলা হবে কি? অ্যানোড। ওকে। এবং আমরা এই গ্রাফাইটের দুঃখিত এই গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে আমরা যে দণ্ড নিচ্ছি সেটা হচ্ছে কি? গ্রাফাইট দণ্ড বা কার্বন দণ্ড। ঠিক আছে? আচ্ছা, এই যে দেখো ব্যাটারির, এটাকে আমি ব্যাটারি বুঝাইছি। ঠিক আছে? এই লম্বা যে দাগটা এটা হচ্ছে পজিটিভ। লম্বা দাগকে সবসময় কি ধরবা? পজিটিভ ধরবা। আর এই যে ছোট দাগটা এটা সবসময় কি ধরবা? নেগেটিভ। তাইলে এই পজিটিভ তারটা এই পর্যন্ত আসছে, তার মানে এইটুকু পজিটিভ। এটা নেগেটিভ তার এই পর্যন্ত আসছে, তার মানে এটা নেগেটিভ। ঠিক আছে? এখন এবার এই যে দণ্ডটা উপরে অর্ধেক নিচে অর্ধেক থাকবে, কখনো এটার সাথে মিশাই দিবা না, এটার সাথে মিশাই দিবা না, এই পাশেও মিশাই দিবা না। ঠিক আছে? অঙ্কনটা সঠিকভাবে করতে হবে। এবং প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যখন অঙ্কন করবা অবশ্যই পেন্সিল দিয়ে অঙ্কন করতে হবে। হ্যাঁ, এই ভুলটা কইরো না দয়া করে। এখন এবার আমরা এই দ্বন্দ্ব দুইটা ডুবাই দিলাম। ঠিক আছে? ডুবানোর পরে আসলে কাহিনীটা কি ঘটে এটা বোঝার আগে আমি তোমাকে একটা বেসিক বুঝাই। দেখো, ধরো সোডিয়াম, সোডিয়াম কি করে? আমরা সারা জীবন জানি যে সোডিয়াম ইলেকট্রন কি করে? ত্যাগ করে, তাই না? আর ক্লোরিন সারা জীবন ইলেকট্রন কি করে? গ্রহণ করে। এটাই তো আমরা এতদিন পর্যন্ত জানতাম, তাই না? আমি এখন একটা কথা বলবো, সেটা শুনলেই তোমার মাথা ঘুরে যাবে। ঠিক আছে? এবং অধিকাংশ শিক্ষার্থী এখানেই প্যাচ লাগায়। তো তোমাকে একটা জিনিস আমি বলতেছি, সোডিয়াম কি করে? ত্যাগ করে। শুধু সোডিয়াম বলছি কিন্তু, হ্যাঁ। আর ক্লোরিন কি করে বলতো? গ্রহণ করে। শুধু ক্লোরিন বলছি, অন্য কিছু তো বলি নাই। তো এবার সোডিয়াম যদি ত্যাগ করে, কিন্তু সোডিয়াম প্লাস তাহলে কি করবে? ও গ্রহণ করবে। এই জায়গায় সমস্যাটা লাগছে। অনেকে বলে সোডিয়াম প্লাস কেন গ্রহণ করে, কিভাবে গ্রহণ করে? আচ্ছা, তুমি যদি কাউরে কোনো টাকা হাওলাত দাও, ঠিক আছে, ধরো এই যে কলমটা, এটা আমি কাউরে হালাত দিলাম, ধরো দিলাম, আমি হাওলাত দিছি। হাওলাত দিলে আমি তো অবশ্যই পজিটিভ, আমি তো আর ঋণ না, তাই না? আমি পজিটিভ। এখন হাওলাত দিলে কি চিরস্থায়ীভাবে দিয়ে দিই? আর কি আমি নি না? অবশ্যই আমি নিব। আমি কি এখন পজিটিভ কিন্তু, হ্যাঁ, হাওলাত দিছি, এবার আমি নিব না। তাহলে পজিটিভটা কি করে পরে? পজিটিভ হওয়ার পরে আবার কি করে? আবার ফেরত নেয় না। তুমি কাউকে টাকা হালাত দিলে এটা পরবর্তীতে আবার ফেরত নিবা না? অবশ্যই নিবা। তো ব্যাপারটা এরকম, সোডিয়াম ত্যাগ করে, ঠিক আছে? তো ত্যাগ করার পর কি হয়? সোডিয়াম প্লাস হয়। এবার সোডিয়াম প্লাস আবার কি করবে? টাকাটা ফেরত নিবে, মানে ইলেকট্রনটা ফেরত নেবে। এজন্য সোডিয়াম প্লাসের কি হয়? গ্রহণ হয়। মাথা যদি বেশি ঘোরায় তাহলে মনে রাখবা সোডিয়াম ত্যাগ করে, কিন্তু সোডিয়াম প্লাস কি করে? গ্রহণ করে। মানে পজিটিভ আয়ন সবসময় গ্রহণ করে আর নেগেটিভ আয়ন সবসময় ত্যাগ করে, এটা মনে রাখবা।
ওকে, আশা করি বুঝাইতে পারছি। পজিটিভ আয়ন গ্রহণ করে আর নেগেটিভ আয়ন কি করে, ত্যাগ করে। যদি তোমার মনকে সায় দিতে না পারো এখনো, তোমাকে শর্টকাট মনে রাখো, পজিটিভ আয়ন কি করবে, গ্রহণ করবে, আর নেগেটিভ আয়ন ত্যাগ করবে, এটুকু মনে রাখলেই হবে। আচ্ছা, এখানে দেখো এই যে নেগেটিভ লবণটা আমি এবার ডুবাই দিছি, লবণের মধ্যে আমি দণ্ড দুইটা দিয়ে দিলাম। এখন এই লবণের নেগেটিভ অংশ কই যাবে, নেগেটিভ নেগেটিভ কি করে, বিকর্ষণ করে না, তাহলে নেগেটিভ অংশ কই যাবে, এখানে আসবে। আর এই পজিটিভ অংশ কই যাবে, এখানে যাবে। এই নেগেটিভ অংশ এখানে আসার পরে কই আসলো, অ্যানোডে আসলো না, তাইলে অ্যানোডে জারণ, ঠিক আছে। এবার ক্যাথোডে কি হবে বলতো, সব সময় ক্যাথোডে কি হবে, ক্যাথোডে বিজারণ। সেটা কিভাবে হয়, এটাই তো কথা, তাই না? ক্লোরিন যখন এখানে আসবে, আসার পরে এখন যদি তোমরা বলো ক্লোরিন আবার ইলেকট্রন নিবে, এটা কিন্তু ক্লোরিন না, ক্লোরিন মাইনাস। তার মানে আমি একটু আগে বলছি নেগেটিভ আয়ন ইলেকট্রন কি করে, ত্যাগ করে, ঠিক আছে। তো ক্লোরিন মাইনাস মানে তুমি কারো কাছ থেকে টাকা হালাত নিলে, হাওলাতের টাকা ফেরত দিবা না, তুমি ঋণী ছিলা, তুমি টাকা ফেরত দিবা না, অবশ্যই দিবা। ক্লোরিন মাইনাস তার মানে ও ঋণী, ও তো ফেরত দিবে। কি ঋণ আছে বলো তো, ও একটা ইলেকট্রনই জাস্ট ঋণ আছে। ঋণ দেওয়ার পরে, ছাইরা দেওয়ার পরে, মাইনাস ইলেকট্রন মানে কি, ছাইরা দিলাম, যা ঋণ ছিল তা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার কি হবে বলো তো, Cl হবে। ওকে, বুঝতে সমস্যা? আশা করি সমস্যা না। এবার এই যে ইলেকট্রন যেটা ছাইড়ে দিল, এই ইলেকট্রনটাই জাস্ট এভাবে এভাবে, ঠিক আছে, কি করবে, এভাবে যাবে, এভাবে যাবে, এভাবে যাবে, এভাবে যাবে, এখানে আসবে। এখানে আসার পরে এই যে সোডিয়ামটা আছে না, এই সোডিয়ামটাই এখানে যাবে। হ্যাঁ, এখানে যাওয়ার পরে যেই ইলেকট্রনটা এখানে আসলো, ওই ইলেকট্রনটাই গ্রহণ করবে। ব্যাপারটা এরকম যে ইলেকট্রনটা এখানে যাওয়ার পর বলবে সোডিয়াম ভাই আমারে কি করো, নিয়ে নাও তুমি, মানে সোডিয়াম প্লাস, এই যে প্লাসটা ইলেকট্রনটা নিয়ে গেল। তুমি কারো কাছে টাকা হালাত দিছিলা, হালাত দেওয়ার পর এবার প্লাস হয়ে গেছো, এবার হাওলাতের টাকা ফেরত নিবা, হাওলাতের টাকা তুমি ফেরত নিবা, আবার সেই ছিলা, যেমন ছিল আগে সেমন ঠিক তেমন হয়ে গেলা, তাই না? তাহলে আমি যদি অল্পের মধ্যে রিভিউ করি, ব্যাপারটা এরকম হবে, ক্লোরিন মাইনাস এখানে আসলো, ইলেকট্রনটা ছেড়ে দিল, ক্লোরিন হয়ে গেল। ওই ইলেকট্রনটা এখানে চলে আসলো, মানে ক্যাথোডে চলে আসলো। ওই ইলেকট্রনটাই জাস্ট প্লাসে যায় কি করবে, গ্রহণ করবে। ব্যাপারটা খুব সহজ। এই প্লাস মাইনাসের কাছে যাবে, ইলেকট্রন নিবে, আবার মাইনাস প্লাসের কাছে আসবে, ইলেকট্রন ছাড়বে, ঠিক আছে। তো এখন এই পর্যন্ত ক্লোরিন কখনো দেখছো মানে বিক্রিয়া করতে, দেখো নাই, কিন্তু Cl2 ক্লোরিন সবসময় কয় পরমাণু হিসেবে থাকে, 2 পরমাণু। তো এখানে 2 তো দেওয়া এভাবে সম্ভব না, তাই এখানে যদি 2 দিতে হয়, এখানে কত দিতে হবে, হাফ। এটা একটা গ্যাস আর এটা একটা ধাতু। এভাবে আস্তে আস্তে এখানে কি করে বলতো, সোডিয়ামের একটা আস্তরণ পড়তে থাকে, ধাতুর আস্তরণ, আর ক্লোরিন গ্যাসটা এই অ্যানোড দিয়ে বের হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে একটা এমসিকিউ যদি বলি যে অ্যানোডে কি পাওয়া যায়, অ্যানোডে পাওয়া যায় হচ্ছে ক্লোরিন গ্যাস, আর ক্যাথোডে পাওয়া যায় হচ্ছে সোডিয়াম ধাতু, ঠিক আছে। এটা হচ্ছে গ্যাস, এটা হচ্ছে ধাতু, এটা জাস্ট মনে রাখো। হ্যাঁ, এগুলো হচ্ছে এমসিকিউ। আর এটা যে বিক্রিয়াটা আমি দেখাইলাম, এটা হচ্ছে সিকিউতে আসার পসিবিলিটি অনেক অনেক বেশি। এরপরে দেখো, আমরা এখন শিখবো হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের গাঢ় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। সোডিয়াম ক্লোরাইডের যে গাঢ় দ্রবণ, এটা তড়িৎ বিশ্লেষণ করবো আমরা। হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইডের গাঢ় দ্রবণকে কি বলা হয় জানো? এটাকে বলা হয় হচ্ছে ব্রাইন। কি বলা হয়? ব্রাইন। ঠিক আছে। তো সোডিয়াম ক্লোরাইডের গাঢ় দ্রবণ, তো গাঢ় দ্রবণের মধ্যে অবশ্যই পানি আছে। সোডিয়াম ক্লোরাইড ভাঙলে কি হবে, NaCl, এটা হবে ভাঙলে কি হবে, Na+Cl-। যেহেতু পানি আছে, পানি ভাঙলে কি হবে, পানি ভাঙলে হবে H+,
OH মাইনাস। ঠিক আছে, এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, এই যে মাইনাস আয়নগুলা OH মাইনাস Cl মাইনাস, এই মাইনাস আয়নটা থাকবে কোথায়? প্লাসের কাছাকাছি। আর এই প্লাস আয়নগুলো থাকবে কোথায়? মাইনাসের কাছাকাছি। এখানে মাইনাস মানে কি? এখানেও কি মাইনাস। এখানে প্লাস মানে কি? এখানেও কি প্লাস। মাইনাস যাবে প্লাসের কাছে, প্লাস যাবে কোথায়? মাইনাসের কাছে। এখানে একটা ঝামেলা হয়ে গেল। সেই ঝামেলাটা কি? এই যে ওর কাছে গেল সেম ধরনের, মানে সেম টাইপের একের অধিক আধান যদি থাকে তখনই হলো মূলত সমস্যা। তখন সেটা তুমি কিভাবে করবা সেটাই আমি এখন তোমাদের শেখাবো। ওকে, তো দেখো অ্যানোডে কি হবে? অ্যানোডে হবে কি? অ্যানোডে জারণ হবে। অর্ধ বিক্রিয়া। এবার ক্যাথোডে কি হবে? ক্যাথোডে বিজারণ অর্ধ বিক্রিয়া। সেটা কিভাবে হবে? এবার দেখো, তোমরা তোমাদের বইতে দেখো যে দুঃখিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ যেখানে পাবা তার পরের পৃষ্ঠা, এক পৃষ্ঠা উল্টাইলেই দেখবা যে তোমাদের ওখানে একটা ছক আছে। এটা তোমাদের বইয়ের সম্ভবত 185 পৃষ্ঠা। 185 পৃষ্ঠা বের করে দেখো, এই টপিকটা তোমরা পাবা। ওইখানে তোমরা একটা জিনিস খেয়াল করো যে অ্যানোডে যে জারণটা ঘটবে OH মাইনাস আসবে অথবা Cl মাইনাস আসবে। তো তোমরা ওইখানে এরকম একটা ছক পড়ছো যে ওইখানে দেখবা H প্লাস আর সোডিয়াম প্লাস, এই দুইটার মধ্যে সোডিয়াম প্লাস উপরে থাকবে। সোডিয়াম প্লাস কই থাকবে? উপরে। তো এর মানে কি জানো? এর মানে হচ্ছে সোডিয়াম প্লাসের উপরে পাবা আর H প্লাসকে নিচে পাবা। যে সক্রিয়তার একটা সিরিজ আছে, হ্যাঁ, ওই সিরিজে এরকম পাবা। তো এবং আরো একটা পাশাপাশি আরো একটা সিরিজ আছে, ওই সিরিজের মধ্যে তুমি এরকম পাবা। এই সিরিয়ালটা মেনটেন করবে, হ্যাঁ। এই সিরিয়ালটা মেনটেন করলে মনে রাখবা ধাতুর ক্ষেত্রে, এই যে ধাতু, ঠিক আছে, মানে পজিটিভ আয়নের ক্ষেত্রে উপরের গুলা সক্রিয়তা বেশি, আর এগুলার ক্ষেত্রে নিচের গুলার কি সক্রিয়তা বেশি। তার মানে ক্যাটায়নের ক্ষেত্রে তোমার বইতে যেই সক্রিয়তা সিরিজটা দেওয়া আছে উপরের গুলার সক্রিয়তা বেশি হবে, আর অ্যানায়নের ক্ষেত্রে নিচের গুলার সক্রিয়তা বেশি হবে, মনে থাকবে। তো এই হিসাবে এখানে H প্লাস আর সোডিয়াম প্লাসের মধ্যে সক্রিয়তা বেশি কার? সোডিয়াম প্লাসের। সক্রিয়তা কম কার? H প্লাসের। প্লাস ইলেকট্রন কি করে? গ্রহণ করে। তাহলে যে বেশি সক্রিয়, মানে যার পেট ভরা, তারে কি ইলেকট্রন দিবা তোমরা? অবশ্যই দিবা না। তাহলে যার পেট কম ভরা, খালি, তারে ইলেকট্রন দেওয়া হবে, তাই না? আর ইলেকট্রন নেওয়াকে কি বলা হয় বলো তো? ইলেকট্রন নেওয়াকে বলা হয় বিজারণ। তো এখানে H প্লাস আর সোডিয়াম প্লাসের মধ্যে ইলেকট্রনটা নেবে কে? H প্লাস। আমি আবারও একটু বোঝাই। তোমাদের বইয়ের 184 পৃষ্ঠায় একটা সক্রিয়তা সিরিজ দেওয়া আছে, পাশাপাশি তুমি দুইটা পাবা ওখানে। তো ক্যাটায়নের ক্ষেত্রে যে সক্রিয়তা সিরিজ, ওইখানে দেখবা সোডিয়াম প্লাস উপরে, H প্লাস নিচে। মনে রাখবা ক্যাটায়নের ক্ষেত্রে উপরের গুলা সক্রিয়তা বেশি, তার মানে ওর পেট ভরা, ঠিক আছে। আর অ্যানায়নের ক্ষেত্রে নিচের গুলার সক্রিয়তা বেশি। আর ক্যাটায়ন ইলেকট্রন কি করে? একটু আগে আমি তোমাদের বুঝাইলাম, ক্যাটায়ন ইলেকট্রন গ্রহণ করে। তো যে বেশি সক্রিয় তারে তো অবশ্যই ইলেকট্রন গ্রহণ করাবা না, তাই না? যে কম সক্রিয় তারেই কি করবে? ইলেকট্রন দিবা, মানে ওর পেট খালি, ওরেই ইলেকট্রন দিতে হবে। তো H প্লাস ইলেকট্রন নিবে। কয়টা নিবে সেটা আমি পরে বলতেছি। তো এখানে Cl মাইনাস আর OH মাইনাসের মধ্যে সক্রিয়তা বেশি কার? OH মাইনাসের, তাই না?
নিচের গুলো সক্রিয়তা বেশি। তো আমরা জানি যে মাইনাস ইলেকট্রন কি করে, ত্যাগ করে। তো যার সক্রিয়তা বেশি সে তো তত বড় লোক, তার ইলেকট্রন কি করা উচিত, ত্যাগ করা উচিত না? এটাই কিন্তু আসলে উচিত। কিন্তু এই যে কোশ্চেনটা দেখো, এখানে গাঢ় দ্রবণ বলছে। তো গাঢ় দ্রবণ বললে এখানে পানির থেকে লবণের ঘনমাত্রা কি বেশি, এই জিনিসটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। নেগেটিভ আয়নের ক্ষেত্রে যার সক্রিয়তা বেশি তারই ইলেকট্রন কি করার কথা, ত্যাগ করার কথা। কিন্তু এইখানে সক্রিয়তার থেকে ঘনমাত্রার প্রভাবটা বেশি। কি বলছি? সক্রিয়তার থেকে ঘনমাত্রার প্রভাবটা কি বেশি। কার জন্য এটা? মাইনাস আয়নের জন্য। মনে রাখবা, কার জন্য? মাইনাস আয়নের জন্য। তাইলে আমাদের এখানে একটা জিনিস দেখো, ও এইচ মাইনাসের সক্রিয়তা বেশি হওয়ার পরেও ও ইলেকট্রন কি করবে না, ত্যাগ করবে না। কারণ ও এইচ মাইনাস পাওয়া যায় কোথায়? পানিতে। এই যে গাঢ় দ্রবণের মধ্যে পানি কম থাকে না, তাহলে পানি যদি কম থাকে তাহলে ওর ঘনমাত্রা কম থাকবে না? পানির মধ্যেই তো ওএইচ মাইনাস থাকবে, তাই তো? তাহলে পানির যেহেতু কম আছে, তার মানে ওএইচ মাইনাসের ঘনমাত্রাও কি আছে? কম আছে। যেহেতু লবণের পরিমাণ বেশি, লবণ সিএল মাইনাসের ঘনমাত্রা তাহলে কি হবে? বেশি হবে। এটাই হচ্ছে কিন্তু মুখ্য বিষয় এখানে, মূল বিষয় এটা মনে রাখতে হবে। এটাই সবাই ভুল করে। তাই নিয়ম অনুযায়ী ওএইচ মাইনাস ত্যাগ করার কথা হইলেও কিন্তু ত্যাগ করবে কে? সিএল মাইনাস একটা ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে কি হয়ে গেল? সিএল হয়ে গেল। ওই ইলেকট্রনটাই জাস্ট গ্রহণ করবে কে? এইচ প্লাস। তো গ্রহণ করে কি হবে? এইচ হবে। অনেকে ভাবতেছে ত্যাগ করলো কেমনে, গ্রহণ করলো কেমনে, সেটাই বুঝলাম না। দেখো, এই যে সিএল মাইনাস এখানে আসলো, এখানে আসার পর ইলেকট্রনটা ছেড়ে দিল, ওই ইলেকট্রনটা এভাবে গেল, এখানে গেল, এখানে যাওয়ার পর এইচ প্লাস ওই ইলেকট্রনটা নিয়ে নিল। ঠিক আছে? মেকানিজমটা এরকম। সিএল এক পরমাণুক না, কিন্তু সিএল দ্বি পরমাণুক। এর জন্য 2 এখানে দিলে এখানে কত দিতে হবে? হাফ দিতে হবে। এখানে 2 দিলে এখানে কত দিতে হবে? হাফ। কারণ হাইড্রোজেন হচ্ছে দ্বি পরমাণু গ্যাস, এটা একটা গ্যাস, এটাও কি একটা গ্যাস। তো এটা সিকিউ আসার পসিবিলিটি অনেক। সিকিউর পাশাপাশি এমসিকিউ কি আসবে? বলবে যে গাঢ় যে দ্রবণ গলিত, মানে সোডিয়াম ক্লোরাইডের যে গাঢ় দ্রবণ, এই গাঢ় দ্রবণের মধ্যে ক্লোরিন গ্যাসটা পাওয়া যায় কোথায়? অ্যানোডে নাকি ক্যাথোডে? অ্যানোডে পাওয়া যাবে নাকি ক্যাথোডে পাওয়া যাবে? অবশ্যই অ্যানোডে পাওয়া যাবে। হাইড্রোজেন গ্যাসটা কোথায় পাওয়া যাবে? অবশ্যই কি ক্যাথোডে পাওয়া যাবে। এবার তোমাদের কোমলমতি মনে এই প্রশ্ন জাগে কিনা যে ভাইয়া তাহলে সোডিয়াম প্লাস আর ওএইচ মাইনাসের কি হইব, এদের ভবিষ্যৎ কি? এরা আসলে এদিক দিয়ে এদের জন্য আলাদা একটা রাস্তা করে দেওয়া হয়। ঠিক আছে? সোডিয়াম প্লাস আর ওএইচ মাইনাস, এরা দুজন NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে কস্টিক সোডা, টয়লেট ক্লিনার হিসেবে এদিক দিয়ে বের হয়ে যায়। ঠিক আছে? এটা নিচে পড়ে থাকে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এটা সম্পূর্ণটাই তোমরা বুঝতে পারছো। এর পরের কোশ্চেন বলছে বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণ। আমি প্রশ্নগুলো এমনভাবে সাজাইছি যে যেই টপিক ছাড়া তোমাদের কখনোই প্রশ্ন আসবে না, আমি সেই টপিকগুলাই দিচ্ছি। সুতরাং একটু মনোযোগ সহকারে দেখো এবং তোমরা খাতা কলম নিয়ে পড়তে বসো। খাতা কলম নিয়ে পড়তে না বসলে শুধু শুধু ভিডিও দেখে তো কোনো লাভ হবে না। জাস্ট দেখবা বুঝলে যাবা, এর তো কোনো মানে হয় না। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বাবা মার পরিশ্রম এবং তোমার পরিশ্রমের মূল্য দিতে শেখো। দুনিয়াতে যদি কোনো স্টুডেন্ট নিজেকে নিজে ঠকায়, এর চেয়ে বড় প্রতারণার কিছু হইতে পারে না। আমি জানি আমার স্টুডেন্টগুলা খুবই লক্ষ্মী, ওরা নিজেদের ঠকাবে না। তোমরা খাতাটা নিয়ে বসো, ইনশাল্লাহ তোমরা এগুলো বুঝবা। তো বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণ করতে বলছে, তাই না? তো বিশুদ্ধ পানির যে তড়িৎ বিশ্লেষণ করবা, নর্মালি বিশুদ্ধ পানির মধ্যে বিদ্যুৎ দিলে পানিটা কি করবে না, ভাঙবে না। তাই সামান্য পরিমাণ সালফিউরিক অ্যাসিড মিশ্রিত করতে হবে। সামান্য পরিমাণ কি করতে হবে? সালফিউরিক অ্যাসিড H2SO4 কতটুকু দিতে হবে? সামান্য। এত কম দেওয়া হবে যে এটা জাস্ট পজিটিভ নেগেটিভ হওয়ার জন্যই কাজে লাগবে। এই সামান্য দেওয়ার ফলে এটাকে আমরা আর পরবর্তীতে কোনো এই অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে কোনো কাউন্ট করব না। ঠিক আছে? তোমাদের বইতে এটা কাউন্ট করে নাই, তাই আমি এটা কাউন্ট করলাম না।
ঠিক আছে, সামান্য থাকার কারণে এটা কাউন্ট হবে না। তো এখানে কি হবে আসলে, আসলে এখানে কি হবে একটু আগে দেখো, এখানে বলছিলাম এটা প্লাস হবে, এটা কি হবে মাইনাস হবে। তাহলে এই মাইনাসটা কই যাবে, প্লাসের কাছে যাবে, আর এই প্লাসটা কই যাবে, মাইনাসের কাছে যাবে। তো দেখা যায় যে ও এইচ মাইনাস গেল, ধরো ওর কাছে গেল, অবশ্যই ইলেকট্রনটা ছাড়বে। নেগেটিভ আয়ন কি করে, ইলেকট্রন ছাড়ে, তাই না? তো ধরো একটা ইলেকট্রন ছাড়লো, ছাড়ার পর কি হবে, ও এইচ হবে। আজ পর্যন্ত তুমি ও এইচ বলতে কিছু দেখছো? দেখো নাই। এটা কি হবে, হবে না, এটা অস্থিতিশীল। কি বলতো, অস্থিতিশীল, এরকম বলতে কিছু নাই। তাই তোমরা কি লিখবা যে অ্যানোডে জারণ অর্ধ বিক্রিয়া, কি বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া। এটা লেখার পরে 4টা OH মাইনাস আনবা। কয়টা আনবা, 4টা। 4টা যখন আনবা তোমরা, তখনই এটা একটা স্থিতিশীলতা অবস্থায় ফিরে আসবে। একটা OH মাইনাস থেকে একটা ইলেকট্রন ত্যাগ হয়। তাহলে 4টা OH মাইনাস থেকে কয়টা ইলেকট্রন ত্যাগ হবে, 4টা ইলেকট্রন ত্যাগ হবে। ত্যাগ হয়ে আসলে কি হবে, তাহলে তোমরা বলবা যে ভাইয়া 4টা OH হবে। তো OH কে আমরা একটু পুনর্বিন্যাস করি, একটু সাজাই। এখানে দেখো তো ও কয়টা, 4টা, H কয়টা, 4টা। তাহলে আমরা এভাবে লিখি 2H2O প্লাস O2, মানে একটু সাজাইলাম, পুনর্বিন্যাস করলাম। এটা থেকে আমরা জাস্ট একটু পুনর্বিন্যাস করলাম। একটু খেয়াল করে দেখো, হাইড্রোজেন কয়টা, 4টা, অক্সিজেন কয়টা, 2টা, আর এখানে কয়টা, 2টা কয়টা, 4টা। তাহলে 4টা হাইড্রোজেন, 4টা অক্সিজেন, বুঝতে পারছো? এই যে তুমি এখানে এটার সাথে ই করো, দেখো এই যে 4টা অক্সিজেন না, তো 2টা, আর এই যে 2টা, কয়টা, 4টা অক্সিজেন। এখানে কয়টা, 4টা হাইড্রোজেন, এই যে 2 দ্বিগুণে কত, 4টা হাইড্রোজেন। আশা করি সবাই বুঝতে পারছো। এরপর কি হবে, 2H2O প্লাস O2। এবার ক্যাথোডে কি হবে বলতো, ক্যাথোডে বিজারণ অর্ধ বিক্রিয়া, কি বিক্রিয়া, ক্যাথোডে বিজারণ অর্ধ বিক্রিয়া। এই H প্লাস এখানে যাবে। তোমরা একটা জিনিস খেয়াল করো, 4টা ইলেকট্রন তুমি ছাড়ছো, H প্লাস কে 4টা ইলেকট্রন নিতে পারে, একটা H প্লাস একটা ইলেকট্রন নিতে পারে, কিন্তু তোমার নিতে হবে কয়টা, 4টা। তাই এখানে H প্লাস আনবা কয়টা, 4টা। এই 4টা ইলেকট্রনই জাস্ট ও গ্রহণ করবে, গ্রহণ করে কি হবে, মানে 4H বলতে কিছু আছে, 4H বলতে কিছু নাই। এটাকে কি করতে হবে, পুনর্বিন্যাস করতে হবে। তো কিভাবে করবা সেটা দেখো, H2 দিলাম, এর আগে কত দিলাম, 2 দিলাম। দেখো 4টা H হয়েছে কিনা, অবশ্যই 4টা H হয়েছে। তো এখানে তোমরা অক্সিজেন গ্যাসটা কই পাইলা, অ্যানোডে পাইলা, আর ক্যাথোডে কি পাইলা বলো তো, হাইড্রোজেন গ্যাস পাইলা। এখন এই জিনিসটাই দেখো, এই জিনিসটা ধরো আমি এদিক দিয়ে একটা দিয়ে দিলাম, কালারটা চেঞ্জ করে দিই যাতে তোমরা বুঝতে পারো সহজে। ধরো এদিকে একটা টেস্ট টিউব দিলাম, এদিকে একটা টেস্ট টিউব দিলাম, এর মধ্যে তো পানি আছে, এর মধ্যে তো পানি আছে। তো অ্যানোডের যে টেস্ট টিউব, এই টেস্ট টিউবে থাকে কি, অক্সিজেন গ্যাস। আর এই যে ক্যাথোডের যে টেস্ট টিউবটা ছিল, এই টেস্ট টিউবে থাকবে কি বলতো, হাইড্রোজেন গ্যাস। বুদবুদ বেশি করবে কোথায়, অ্যানোডে কি, অ্যানোডে কিন্তু অক্সিজেন, আর ক্যাথোডে কি, হাইড্রোজেন। আমরা জানি যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার বেশি। তাহলে অক্সিজেনের ব্যাপন হার বেশি নাকি হাইড্রোজেনের ব্যাপন হার বেশি, ওর আণবিক ভর বেশি, ওর আণবিক ভর কম, যার কম তার ব্যাপন হার বেশি। তার মানে ক্যাথোডের মধ্যে, এই ক্যাথোডের মধ্যে বুদবুদের পরিমাণ বেশি হবে, অ্যানোডের মধ্যে বুদবুদের পরিমাণ কম হবে। ঠিক আছে, ধরো একটা টেস্ট টিউব উল্টেই দিলা তুমি, এর মধ্যে তো পানি উঠবেই উপরের দিকে। ঠিক আছে, তো সেটার কথাই আমি বলছি। এরপরে পরবর্তী কোশ্চেনটা দেখো, প্রিয় শিক্ষার্থীরা, মানে এমন ভাবে সাজাইছি তোমাদের এর বাইরে কোশ্চেন আসবে না, এর মধ্যে থেকেই আসবে। তো সিকিউ তুমি এই ভিডিওটা দেখলেই হয়ে যাবে, আর কখনোই সমস্যা হবে না। ধরো একটা চামচের উপর কি করবা তুমি, সিলভারের ইলেকট্রোপ্লেটিং করবা। ইলেকট্রোপ্লেটিং তো বুঝোই, ইলেকট্রোপ্লেটিং মানে কি, কোনো অধিক সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর আস্তরণ পরাকেই কি বলা হয়, ইলেকট্রোপ্লেটিং বলা হয়।
ঠিক আছে? যেমন মেয়েরা এটা ভালোভাবে বুঝবা, তোমরা যে এমইটি স্বর্ণ বলে অনেক এলাকায় যেটা ইউজ করো বিভিন্ন অর্নামেন্টস, এমইটি স্বর্ণের, অনেকে বলে গোল্ড প্লেট বলে। তো তামার উপরে যদি স্বর্ণের একটা আস্তরণ পড়ে এটাই তো গোল্ড প্লেট বলো, তাই না? এটাই এক ধরনের ইলেকট্রোপ্লেটিং, মানে একটা ধাতুর উপর আরেকটা ধাতুর আস্তরণ। এখন বেশি সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর আস্তরণ না কমের উপর বেশি আস্তরণ, সেটাই আমাদের বুঝতে হবে। তো এটা বোঝার জন্য আমি তোমাদের একটা সক্রিয়তা সিরিজ জাস্ট লিখে দিই, ঠিক আছে? কে না কে ম্যাকাইভার এলো, ম্যাকাইভার এলো, জানি ফিরে পাবে, হায় কবে হাজি আজি পেটাবে আমায়। জাস্ট একটা ছন্দ। কে মানে কে পটাশিয়াম, না মানে এনে, সি এ ম্যাকাইভার ম্যাগনেসিয়াম, এলো এ এল, জানি মানে জিঙ্ক, ফিরে মানে এফি, পাবে বলতে পিবি, হাই মানে এইচ, কবে সি ইউ, হাজি এজি, আজি বলতে এজি, পেটাবে বলতে পিটি, আমায় বলতে এ ইউ। এগুলো সবই হচ্ছে ক্যাটায়নের, সবগুলা কি অবস্থায় আছে? এই যে কে মানে কে প্লাস হিসেবে ছিল, এভাবে সবগুলা ক্যাটায়ন আকারে ছিল। এখন তোমরা এটা মুখস্থ রাখবা কিভাবে, মুখস্থ রাখবা কিভাবে, জাস্ট মুখস্থ রাখার একটা টেকনিক বলে দিই। কে না কে তিনটের একসাথে উচ্চারণ করবা, ম্যাকাইভার এলো একসাথে উচ্চারণ করবা, জানি ফিরে পাবে, এরপর হাই একলা উচ্চারণ করবা, কবে হাজি আজি পেটাবে আমায়, একসাথে মুখস্থ করে ফেলাইবা। এভাবে যদি তুমি মুখস্থ করতে পারো তাহলে ইনশাল্লাহ বলবা না। তো আসলে দেখো, চামেচের উপর যে সিলভারের ইলেকট্রোপ্লেটিং করবা এটা কিভাবে হয়? প্রথমত একটা পাত্র নিতে হবে। কয়টা পাত্র? একটা পাত্র। একটা পাত্রে তুমি যার উপরে আস্তরণ ফালাইবা তারে সবসময় ক্যাথোড ধরবা, তারে সবসময় কি ধরবা? ক্যাথোড। আমি ধরো একটা চামেচের উপর আস্তরণ ফালাইবো, তাহলে আমি একটু বইলে দিই এখানে ক্যাথোড মানে কি। এখানে যার উপরে আস্তরণ দিব, যার উপর আস্তরণ দিব এটা কিন্তু বেশি সক্রিয় ধাতু হবে। কি হবে? বেশি সক্রিয় ধাতু। তাহলে এবার অ্যানোড। অ্যানোড মানে কি? যার আস্তরণ পড়বে, যার আস্তরণ পড়বে, অর্থাৎ কম সক্রিয় ধাতু। কি বলতো? কম সক্রিয় ধাতু। ঠিক আছে? ধরো আমি একটা লোহার তৈরি, অর্থাৎ এরকমও ধরতে পারি আমি একটা তামার তৈরি যে চামেচ, এই চামেচের উপর আমি কি করব? সিলভারের প্রলেপ দিব। কার প্রলেপ দিব? তামার যে তৈরি একটা চামেচ, এই চামেচের উপর আমি সিলভারের প্রলেপ দিব। তো এখানে তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে হচ্ছে তামা, এই যে হচ্ছে সিলভার। তো মনে রাখবা উপরের গুলা সক্রিয়তা বেশি, উপরের গুলা সক্রিয়তা বেশি, নিচের গুলা সক্রিয়তা কম। তো এই উপরের গুলা সক্রিয়তা বেশি। এটা কিন্তু এটার নিচে, হ্যাঁ? তো আমি জাস্ট জায়গা কম দেখে পাশে লিখছি, হ্যাঁ? এখানে দেখো কপারের সক্রিয়তা বেশি, সিলভারের সক্রিয়তা কি? কম। তো বেশির উপরে কমের প্রলেপ পড়বে, তার মানে এটা ধরবো কিসের?
এই যে যে চামিচটা, এই চামিচটা আমরা কপারের ধরবো, তামার একটা চামিচ ধরবো, ঠিক আছে। আর এটা হচ্ছে কি বলতো, সিলভার, সিলভারের একটা দণ্ড। এই যে এটা কি একটা দণ্ড না, এটা জাস্ট এটা সিলভারের দণ্ড, আর এটা হচ্ছে কপারের একটা কি চামিচ। তাহলে বেশি সক্রিয় ধাতুর উপর কমের আস্তরণ ফলাইতে পারবা, মানে একজন বড় লোকের উপর ভর করে অনেকগুলো গরিব বাঁচতে পারে, মানে বেশির উপর কমের যেই কম সক্রিয় যেই ধাতু তার আস্তরণ ফালাইবা, কিন্তু কমের উপর বেশি ফালানো যাবে না, মানে সিলভারের উপর কখনোই কপারের আস্তরণ ফালানো যাবে না। তাহলে এখানে এই যে সিলভার, এই যে একটা দণ্ড, হ্যাঁ এটা পুরোটাই কি একটা দণ্ড। এই সিলভার ইলেকট্রন ছাইড়ে দেয়, তো ইলেকট্রন ছাড়ে ও কোথায় আছে বলতো, অ্যানোডে আছে না। তাহলে আমি লিখবো অ্যানোডে, অ্যানোডে জারণ। এই সিলভার কি করে, ইলেকট্রন ছেড়ে দেয়। ইলেকট্রনটা আবার কি করে, ইলেকট্রনটা এভাবে যায়, ঠিক আছে, এভাবে যাবে, এভাবে যাবে, এভাবে যাবে, হ্যাঁ। সিলভার ইলেকট্রনটা ছেড়ে দিয়া সিলভার প্লাস হয়ে যাবে, কি হয়ে যাবে, সিলভার প্লাস হয়ে যাবে। এবং এই ইলেকট্রনটা যাই এখানে যখন যাবে তখন কাহিনীটা কি ঘটে সেটা দেখো। আরেকটা কথা বলে দিই, এই যে যে তুমি অ্যানোড যেটাকে ধরছো, মানে যার আস্তরণ ফালাইবা, মানে যার আস্তরণ ফালাইবা, তুমি সিলভারের একটা কি করবা, আস্তরণ ফালাইবা না, যার আস্তরণ ফালাইবা তার লবণ নিতে হবে। যেহেতু তুমি সিলভারের আস্তরণ ফালাইবা, তাই আমরা লবণটা নিচ্ছি কি, সিলভার নাইট্রেট লবণ। ওকে, তার মানে সিলভার নাইট্রেট লবণ নিলে এখানে পাত্রের মধ্যে অসংখ্য সিলভার আয়ন আছে। তো এখান থেকে এই যে দেখো, এই সিলভার, এই দণ্ড থেকে, দণ্ড এই ধাতু থেকে যে সিলভার ছোট ছোট পরমাণুগুলা, এই পরমাণুগুলা একটা করে ইলেকট্রন ছেড়ে দেয়, ওই ইলেকট্রনগুলা এখানে চলে যায়। আর এই যে এজি প্লাসটা হয় না, এই এজি প্লাস হিসেবে কই চলে আসে বলতো, এই পাত্রের মধ্যে চলে আসে। কেন চলে আসে সেটাই তো কথা। যখন সে ইলেকট্রনটা ছেড়ে দেয়, এই যে এজি প্লাস যেটা দ্রবণের মধ্যে ছিল, ঠিক আছে, এই এজি প্লাস যায় কোথায় লাগে বলতো, এই ক্যাথোডের গায়ে যায় লেগে যায়। তাহলে ক্যাথোডে কি হবে, বিজারণ হবে, ক্যাথোডে বিজারণ। এজি প্লাস জাস্ট ওই ইলেকট্রনটাই রিসিভ করে কি হয়ে যাবে, এজি হয়ে যাবে। মেকানিজমটা আরেকবার বুঝাই। সিলভার দণ্ড মানে যার আস্তরণ আমি ফালামু, এই সিলভার দণ্ড থেকে ইলেকট্রন ছেড়ে দিবে, একটা পরমাণু একটা ইলেকট্রন ছাড়বে, ছাড়ার পরে এজি প্লাস হয়ে যাবে। এজি প্লাসটা কই চলে আসবে, পাত্রের মধ্যে চলে আসবে। এবং এই পাত্রের মধ্যে যে এজি প্লাসটা ছিল, এজি প্লাসটা যাইয়া কোথায় যাবে, এই যে ইলেকট্রনটা যাইয়া যখন ক্যাথোডে যাবে, ক্যাথোডে যাওয়ার পর বলবে আমি ইলেকট্রন চলে আসছি, তখন এই প্লাসটা যায় ইলেকট্রনটা কি করতে চাইবো, রিসিভ করতে চাইবো। তখন এজি প্লাসটা এখানে যাবে, এখানে যাইয়া এটার উপরে কি করবে, একটা এই চামিচের উপর জাস্ট একটা আস্তরণ ফলাবে, ঠিক আছে। তো এই আস্তরণের কারণে তখন আর কপার দেখা যাবে না, মানে তখন আর তামা দেখা যাবে না, তখন এটার উপরে একটা সিলভারের সম্পূর্ণ একটা আস্তরণ পড়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে চামচের উপর সিলভারের ইলেকট্রোপ্লেটিং। ওকে, এভাবে যদি তুমি লেখো 100% তোমাকে ফুল মার্ক দিবে, কখনোই তোমার নাম্বার কাটতে পারবে না। এরপরে দেখো গ্যালভানিক কোষ। আমরা এতক্ষণ পর্যন্ত যা শিখছি, বাইরে থেকে একটা ব্যাটারি ইউজ করছি, বিদ্যুৎ ব্যবহার করে তড়িৎ যেই যেই কেমিক্যালগুলো আছে সেই কেমিক্যালগুলোকে কি করছি, আমরা বিশ্লেষণ করছি। কিন্তু এইখানে আমরা কেমিক্যাল থেকে কি পাবো, এই গ্যালভানিক কোষ মানে কি, গ্যালভানিক কোষ মানে হচ্ছে রাসায়নিক বস্তু থেকে আমরা বিদ্যুৎ পাবো, কি পাবো, বিদ্যুৎ পাবো, ঠিক আছে। আর এর আগে যা শিখছিলাম, বিদ্যুৎ থেকে আমরা কি করছি, রাসায়নিক বস্তুগুলোকে বিশ্লেষণ করছি, তাই না। এই গ্যালভানিক কোষের একটা রূপ হচ্ছে ড্যানিয়েল কোষ। ড্যানিয়েল কোষ আমরা এখন যেটা শিখবো, ড্যানিয়েল কোষ নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এখানে যেটা করছি ওইটার সাথে পিছনে যা করলাম তার সাথে একটু তুলনা করি। ওইখানে পাত্র ছিল কয়টা, একটা,
কিন্তু এখানে পাত্র হবে কয়টা? দুইটা। এখানে অ্যানোড পাত্রের জন্য মানে অ্যানোড তড়িৎদ্বারের জন্য দেখছো, অ্যানোড তড়িৎদ্বারের জন্যই একটা পাত্র, ক্যাথোডের জন্য আবার আলাদা একটা পাত্র। ঠিক আছে, ওইখানে যা করছিলাম অ্যানোড এবং ক্যাথোড একই রকমের তড়িৎদ্বার ইউজ করছিলাম। একটু খেয়াল করো, এই যে এগুলাতে খেয়াল করো, দেখছো প্লাটিনাম তড়িৎদ্বার, অ্যানোডো প্লাটিনাম, ক্যাথোডো প্লাটিনাম। এরপরে দেখো প্লাটিনাম তড়িৎদ্বার, এটা অ্যানোডো প্লাটিনাম, ক্যাথোডো প্লাটিনাম। এটা হচ্ছে গ্রাফাইট দণ্ড, অ্যানোডো গ্রাফাইট দণ্ড, ক্যাথোডো গ্রাফাইট দণ্ড। কিন্তু এখানে তড়িৎদ্বার দুইটা হচ্ছে দুই ধরনের। এবার কোনটা কোন ধরনের তড়িৎদ্বার হবে? এই ড্যানিয়েল কোষে একটা জিনিস মনে রাখবা, অ্যানোড যে তড়িৎদ্বার বেশি সক্রিয় হবে। কি হবে? ধরো আমি বেশি সক্রিয় হিসেবে নিলাম হচ্ছে জিঙ্ক, আমি যেহেতু এটা বোঝাবো জিঙ্ক দিয়ে, জিঙ্ক নিলাম। এবার ক্যাথোড হবে কম সক্রিয়, কম সক্রিয় কি বলতো? ধরো আমি কপারকে নিলাম। এবার তুমি যেই অ্যানোড নিছো এটা কিসের? অ্যানোড নিলাম জিঙ্কের না? আচ্ছা, এই যে অ্যানোড নিবা ওইটারই লবণ নিবা, এই পাত্রের মধ্যে ওইটারই লবণ নিবা। তাহলে জিঙ্ক যদি অ্যানোড হয়, এই যে যে দণ্ডটা এটা জিঙ্ক যদি অ্যানোড হয়, তাহলে আমরা এই যে দেখছো এই দণ্ডটা যদি জিঙ্কের হয়, তাহলে আমি যে লবণটা নিব সেটাও হচ্ছে কার? জিঙ্কের লবণ, জিঙ্ক সালফেট। এটা হচ্ছে কার? এটা হচ্ছে কপারের। তো এই যে লবণটা নিব, এটা লবণটা কার নিব বলতো? কপার সালফেটের। তাহলে ক্যাথোড হচ্ছে কম সক্রিয়, অ্যানোড হচ্ছে বেশি সক্রিয়। তো বেশি সক্রিয় হিসেবে নিলাম হচ্ছে জিঙ্ক, আর কম সক্রিয় হিসেবে নিলাম হচ্ছে কি বলতো? কপার। জিঙ্ক নিলে জিঙ্ক সালফেট, কপার নিলে কপার সালফেট, লবণ দিলাম। ওকে, তো এরপর কাহিনীটা কি ঘটে? এরপর এখান থেকে একটা তার নিয়ে একটা বাল্ব যুক্ত করে দিলাম। ওকে, তো এই জিঙ্ক থেকে কি করবে? জিঙ্ক সক্রিয়তা বেশি হওয়ার কারণে ওর জারণ ঘটবে। তাহলে অ্যানোডে কি হবে? জারণ। জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ হবে। এই ভদ্রলোকে যে দুইটা ইলেকট্রন ত্যাগ করলো, এই যে জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করলো, এই দুইটা ইলেকট্রন যায় কই? এই দুইটা ইলেকট্রন এই যে যায়, এই যে যায়, এই যে যায়, বাতিটা জ্বালাই দেয়, যায় যায় যায়। মনে রাখো এখানে আসলো দুইটা ইলেকট্রন, কই আসলো? এইখানে আসছে, মনে রেখো। হ্যাঁ, তাহলে এই জিঙ্ক 2+টা তখন কই যায়? এই জিঙ্ক 2+টা কি এটা? না, এই জিঙ্ক 2+টা এখান থেকে তৈরি হইলো, এখান থেকে তৈরি হইলো, এই দণ্ড থেকে, এই যে যে দণ্ডটা এখান থেকে তৈরি হইলো, এই জিঙ্ক 2+টা এটার মধ্যে ফুরুত করে চলে আসে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে জিঙ্ক 2+টা এখানে চলে আসলো, বুঝছো? ইলেকট্রন দুইটা দিক দিয়ে গেলে বাতিটা জ্বলে যাবে। ওকে, তো ইলেকট্রনটা যখন এখানে আসবে, এই বাতি জ্বালাই দিয়ে যখন এখানে আসবে, এই যে কপার আছে না, কপার 2+ কি করে? ওই ইলেকট্রনটা নিতে চায়। আমি একটু আগেই বলছি যে প্লাস সবসময় ইলেকট্রন নিতে চায়, মাইনাস ইলেকট্রনটা দিবে। ঠিক আছে? ক্যাথোডে বিজারণ, ক্যাথোডে কি ঘটবে? বিজারণ ঘটবে। কিভাবে সেটা? এই যে যে কপার 2+, এই দুইটা ইলেকট্রনই নেবে, দুইটা ইলেকট্রন নিল, নেওয়ার পর কি হবে বলতো? কপার হবে। আস্তে আস্তে এই কপারের একটা আস্তরণ এটার সাথে পড়তে থাকবে, আস্তে আস্তে কপারের একটা আস্তরণ এটার সাথে পড়তে থাকবে, আর এই জিঙ্কের দণ্ডটা ক্ষয় হতে থাকবে, এটা ক্ষয় হতে থাকবে, দুঃখিত, এটা হবে ক্ষয়, আর এটা মোটা হবে। তাহলে তোমাদের একটা এমসিকিউ শিখাই, অ্যানোড হয় কি বলতো? ক্ষয়, ক্যাথোড মোটা হয়। ক্যাথোড কি হবে? মোটা হবে। মনে থাকবে? এখন যদি তোমাকে এটা সামগ্রিক বিক্রিয়া শেখাই, সামগ্রিক মানে টোটাল কি হবে? দেখো এখানে -2 ইলেকট্রন +2 ইলেকট্রন চলে যাবে,
তাহলে কি হবে, জিঙ্ক প্লাস কি কপার 2 প্লাস, মানে এই পাশের গুলো এখানে লিখে দিলাম, ওই পাশের গুলো ওই পাশে লিখে দিলাম। আশা করি সবাই বুঝতে পারছো। যদি তোমরা আমাকে বলো এটা কত পার্সেন্ট গুরুত্বপূর্ণ, তাহলে আমি বলবো যতগুলা পড়াইছি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা। ঠিক আছে, খুব সুন্দরভাবে নোট করো। এখন এখানে আরেকটা কাহিনী কিন্তু রয়ে গেল, সেই কাহিনীটা একটু বলি। বলবা যে স্যার এই যে ইউ আকৃতির উল্টা করে যেটা দিছেন এটা কি, তাই না? এটাকে বলা হয় লবণ সেতু। এটা কেনই বা দিলাম, সৌন্দর্যের জন্য? অবশ্যই না। কেন দিলাম সেটা দেখো। তোমরা একটা জিনিস খেয়াল করো, সেটা হলো এই যে যে পাত্রে কি আসতেছে বারবারে, জিঙ্ক 2 প্লাস আসতেছে না? এই এই দণ্ড ক্ষয় হইয়া বারে বারে কি আসতেছে, পাত্রে জিঙ্ক 2 প্লাস আসতেছে। তার মানে এই পাত্রে কিসের পরিমাণ বাড়তেছে, মাইনাসের পরিমাণ না প্লাসের পরিমাণ? অবশ্যই প্লাসের পরিমাণ বাড়তেছে, তাই না? অবশ্যই প্লাসের পরিমাণ আস্তে আস্তে এই পাত্রের মধ্যে বাইরে যাইতেছে। তাহলে আমরা এখানে কি লিখবো, এখানে লিখবো অ্যানোড এ পজিটিভ আয়ন বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, লবণে যদি শুধুমাত্র পজিটিভ আয়ন বৃদ্ধি পায়, নেগেটিভ আয়ন যদি বৃদ্ধি না পায়, মানে সমান না হয়, তাহলে সেটা কি লবণের বৈশিষ্ট্য থাকবে? অবশ্যই থাকবে না। লবণের মধ্যে পজিটিভ নেগেটিভ সমানে সমান থাকতে হবে, রেশিও ঠিক থাকতে হবে। কোনোটা অনেক বেশি হয়ে গেল, কোনোটা কম হয়ে গেল, এরকম হইতে পারবে না। তো এখানে জিঙ্ক 2 প্লাসের পরিমাণ বেড়ে যেতেছে, তার মানে পজিটিভ আয়ন বেড়ে যেতেছে অ্যানোডের মধ্যে। এবার তোমরা একটা জিনিস দেখো, ক্যাথোডের ক্ষেত্রে কি হইতেছে, এই যে যে কপার 2 প্লাস আস্তে আস্তে এটার সাথে কি করতেছে, চলে যেতেছে না? এরকম কোটি কোটি কপার 2 প্লাস এটার সাথে চলে যাবে না? তার মানে এই পাত্রে যে প্লাস ছিল, এই প্লাসের পরিমাণ কি করবে, কমে যাবে। তাহলে ক্যাথোডের ক্ষেত্রে কি করবে, প্লাসের পরিমাণ কমে যাবে, প্লাস গুলো যাই এখানে লাগা যাবে। তাই আমরা এবার লিখবো যে ক্যাথোডে প্লাস আয়ন কমে যাচ্ছে। ঠিক আছে, তো এই সমস্যা সমাধানের জন্যই পরবর্তীতে অ্যানোডে যে পজিটিভ আয়ন বৃদ্ধি পাচ্ছে, তার মানে ওরা থামাইতে লেগে লাগবে কি, নেগেটিভ আয়ন। এই নেগেটিভ আয়নের জন্য মূলত নেওয়া হইল ক্লোরিন মাইনাস। কি মাইনাস? ক্লোরিন মাইনাস। কিভাবে নেওয়া হইলো সেটা বলতেছি। আবার এই যে এই পাত্রে পজিটিভ আয়নের পরিমাণ কমে যেতেছে, দেখছো কমে যাচ্ছে, তাহলে এই পাত্রে দিতে হবে কি, কে প্লাস। তো KCl একটা লবণ আছে, বুঝছো? এই KCl লবণেই এই যে যে ইউ আকৃতির, উল্টা ইউ আকৃতির যে টেস্ট টিউব, এটার মধ্যে KCl লবণটা ফিল আপ করে দেওয়া হয়। KCl লবণ ফিল আপ করে দিলে এইদিকে পজিটিভ আয়নের পরিমাণ বাড়তেছে, পরে থামানোর জন্য এই নেগেটিভ আয়নগুলো এটার ভিতরে আসবে, তার মানে পজিটিভ আয়ন আস্তে আস্তে দমে যাবে। অপরদিকে এই যে এই পাত্রটা দেখো, ক্যাথোড পাত্র, ক্যাথোড পাত্রের মধ্যে পজিটিভ আয়নের পরিমাণ কমে যাইতেছে, তাই ওর এখানে দেখছো কে প্লাস আসছে, তার মানে পজিটিভ আয়ন আইসা ওরে কি করতেছে, ব্যালেন্স ধরে রাখতেছে। এই ব্যালেন্স ধরে রাখার জন্যই মূলত লবণ সেতু ব্যবহার করা হয়। পরীক্ষায় এভাবে কোশ্চেন আসতে পারে, লবণ সেতুর প্রয়োজনীয়তা। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা বুঝতে পারছো, অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভাইয়ারা এটা সবাই নোট করে রাখো। আমি বলছি আসবে মানে আসবে, স্কুলে আসবে, টেস্ট পরীক্ষা তো আসবেই, বোর্ড পরীক্ষা আসবে, মডেল টেস্ট পরীক্ষা আসবে, সব সময় আসবে ইনশাল্লাহ। এরপরে কোশ্চেনটা দেখো একটু, এটা তোমাদের জন্য আমি আগেই সেট করে রাখছি যাতে বুঝাইতে সহজ হয়, সময় কম লাগে। হ্যাঁ, অনেকক্ষণ ধরে তো ক্লাসটা করতেছো। তো দেখো, এটা হচ্ছে একটা পেন্সিল ব্যাটারি, আমাদের গ্রামের ভাষায় এটাকে বলা হয় পেন্সিল ব্যাটারি। ঠিক আছে, শুষ্ক কোষ, ড্রাই সেল, শুষ্ক কোষ। গড়ি চালানোর জন্য যে কতগুলো ব্যাটারি ইউজ করে না, দেওয়াল গড়ি চালানোর জন্য, ওই ব্যাটারিগুলোর কথা বলছি। একটা ব্যাটারি উপরে যে মানে কাগজের একটা আস্তরণ, মানে কোম্পানির যে সিল টিল দেওয়া থাকে ওইগুলো বাদ,
মানে ভিতরে একদম দেখবা যে জিঙ্কের একটা কোটা থাকবে। কি থাকবে? জিঙ্কের কোটা থাকবে। দেখছো এই যে এটা জিঙ্কের কোটা, এই যে উপরে দেখছো এই যে এটা, এটা কিসের কোটা? জিঙ্কের কোটা। এই যেটা, এই যেটা, এটা কিসের কোটা? এটা জ্যাকেটের মতো জিঙ্কের। এটা কিসের? জিঙ্কের। এই জিঙ্কের কোটাকে কি বলা হয়? অ্যানোড বলা হয়। জিঙ্কের কোটাকে কি বলা হয়? অ্যানোড। এরপর ভিতরে দেখো এই যে কালো একটা দণ্ডের মতো, তোমরা এটা দেখো বাসায় প্র্যাকটিক্যাল করে। এই যে ভিতরে যে কালো একটা দণ্ডের মতো, এটাকে বলা হয় হচ্ছে কার্বন দণ্ড। এটাকে ধরা হয় ক্যাথোড। তাহলে ড্রাই সেলে অ্যানোড হিসেবে কারে ব্যবহার করে? জিঙ্কের কোটা। আর ক্যাথোড হিসেবে কারে ব্যবহার করে? কার্বন দণ্ড। ওকে, মনে থাকবে? আচ্ছা, তো এই উপরে ধাতব ক্যাপ ট্যাপ থাকে, এগুলো তুমি নিজে পড়লেই বুঝবা। তাহলে এই ভিতরে কি থাকে? এই যে এই জায়গাটা, এই খালি জায়গাগুলা যেগুলা দেখবা যখন একটা ড্রাই সেল তুমি ভাঙবা, ব্যাটারি যখন ভাঙবা, ভিতরে অনেক কালির মতো অনেক কিছু আছে, ময়লা আবর্জনা মনে হয় তোমার কাছে। তো এই জায়গায় আসলে থাকে কি? এই জায়গায় আসলে থাকে হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, পানি থাকে, আর কি থাকে? জিঙ্ক ক্লোরাইড। এই সবগুলাকে একসাথে করে যখন হালকা পানি পুনি দেওয়া হয়, তখন এটা পেস্টের মতো হয়ে যায়। কিসের মতো হয়ে যায়? পেস্ট। এই পেস্ট দিয়ে এটাকে পুরোপুরি ফিল আপ করে দেওয়া হয়। ঠিক আছে, এই পেস্ট কি কাজে লাগে সেটাই আমি তোমাদের একটু পরে দেখাবো। এবার ব্যাটারিটা দিয়ে কিভাবে আসলে কাজগুলো হয় সেটা সবার আগে বুঝো, বিক্রিয়া বোঝার পর আগে দেখো এই যে জিঙ্কের যে এটা না, এই যে দেখছো এখান থেকে, এই কোটা থেকে, জিঙ্কের যে কোটা, এই কোটা থেকে ইলেকট্রন ত্যাগ করবে। কোটা ইলেকট্রন কি করবে? ত্যাগ করবে। কয়টা ইলেকট্রন ত্যাগ করবে? 2টা ইলেকট্রন ত্যাগ করলো। এই 2টা ইলেকট্রন, জিঙ্ক সবসময় 2টা ইলেকট্রন ত্যাগ করে। এই 2টা ইলেকট্রন একটা বাল্ব জ্বালাই দিবে, মানে একটা বাতি জ্বালাই দিবে, অথবা বাতির জায়গায় অন্য কিছু হইতে পারে। এটা জ্বালাই দিয়ে কই যাবে? ইলেকট্রন 2টা আবার কই যাবে? এই দেখছো এই কার্বন দণ্ড ক্যাথোডে আসবে। ক্যাথোডে আসার পরে দেখো ক্যাথোডে এখানে কি কোনো সরাসরি সংযোগ আছে? কোনো সরাসরি সংযোগ নাই। তাহলে এই ক্যাথোডের সাথে সংযোগ কার? এইগুলার। তাহলে ইলেকট্রন 2টা আইসা কাদের সাথে যুক্ত হবে? এদের সাথে যুক্ত হবে। আবারও একটু বলি, এই যে জিঙ্কের যে কোটা 2টা ইলেকট্রন ছাইড়া দেয়, জিঙ্কের কোটা 2টা ইলেকট্রন ছাইড়া বাতি বাতি জ্বালায় অথবা ঘড়ি চালায়। চালানোর পরে এই ইলেকট্রন 2টা আবার যাবে কোথায়? এই ক্যাথোড দণ্ডে, মানে কালো দণ্ডটা এখানে আসবে। কালো দণ্ডের সাথে এটার সাথে সরাসরি কোনো সংযোগ নাই, যার কারণে কিন্তু এই কালো দণ্ডের সাথে সংযোগ আছে এই যে পেস্টের। এই পেস্টের উপাদানের সাথে এই 2টা ইলেকট্রন কি করবে? বিক্রিয়া করবে, জাস্ট যুক্ত হবে। তো কিভাবে হয় সেটা আমি বলতেছি। তাহলে অ্যানোডে জিঙ্ক কি করে? জিঙ্ক 2টা ইলেকট্রন ত্যাগ করলো, ত্যাগ করে কি হয়ে গেল বলো তো? জিঙ্ক 2+ হয়ে গেল। ওকে, আচ্ছা, ইলেকট্রন কয়টা এখানে? 2টা। জিঙ্ক 2টা ইলেকট্রন ত্যাগ করলো, জিঙ্ক 2+ হয়ে গেল। হয়ে যাওয়ার পর আসলে কি হয় সেটা দেখো। এখানে যে অ্যামোনিয়াম ক্লোরাইডটা দেখছো, এই যেখানে অ্যামোনিয়াম ক্লোরাইড আছে না, এই অ্যামোনিয়াম ক্লোরাইডটা কি কাজে লাগে সেটা একটু পরে বলবো। এই অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে মূলত আয়ন কোনটা? অ্যামোনিয়াম আয়ন, পজিটিভ আয়নটার কথা চিন্তা করো। এই আয়নটা পাওয়া যায়। আর অ্যামোনিয়াম আয়ন সব সময় কনভার্ট হয়ে কোন গ্যাসে পরিণত হয় বলো তো? অ্যামোনিয়া গ্যাসে। তাহলে তোমার এর চেয়ে বেশি ডিপ বোঝা লাগবে না। নবম দশম শ্রেণীতে পড়ো, যতটুকু বোঝার ততটুকুই বুঝাই দিছি। অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে অ্যামোনিয়াম আয়নটা, অ্যামোনিয়াম আয়ন থেকে সবসময় অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। NH4+ থেকে NH3 তৈরি হবে, এটা মনে রাখবা। আর MnO2 এটা থেকে তৈরি হবে হচ্ছে Mn2O3। জাস্ট কনভার্ট কি হবে সেটা মনে রাখবা। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড থেকে তৈরি হবে কি? MnO2 তৈরি হবে, এটুকু মনে রাখো। তাইলে এই যে 2টা ইলেকট্রন জিঙ্ক 2টা ইলেকট্রন ছাড়লো, ওই 2টা ইলেকট্রন ছাড়ার ফলে হয়ে গেল কি? জিঙ্ক 2+। আচ্ছা, হইলো, বুঝলাম। এখন এই জিঙ্ক যে 2টা ইলেকট্রন ছাড়লো, ওই ইলেকট্রন 2টাই এই যে এখান থেকে যে পেস্টের অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে কি নিব? অ্যামোনিয়াম আয়ন নিব। আর MnO2 এর সাথে জাস্ট যুক্ত হবে। অ্যামোনিয়াম আয়ন আর MnO2-র সাথে এই 2টা ইলেকট্রন আইসা যুক্ত হইল। যুক্ত হওয়ার ফলে অ্যামোনিয়াম থেকে কি তৈরি হবে? অ্যামোনিয়া গ্যাস। আর MnO2 থেকে তৈরি হবে কি? Mn2O3। তোমাকে আমি বলছি এখানে বেশি ডিপলি বোঝা লাগবে না, জাস্ট মনে রাখবা অ্যামোনিয়াম যেই আয়নটা, এটা থেকে তৈরি হবে অ্যামোনিয়া।
আর MnO2 থেকে তৈরি হবে Mn2O3 তৈরি হবে। বুঝতে পারছো? তাহলে এই অ্যামোনিয়া যে পজিটিভ আয়ন দেখছো, পজিটিভ আয়ন এখান থেকে কি করবে, ইলেকট্রন নিছে না? তো এই ইলেকট্রন নেওয়ার ফলে পজিটিভ আয়নটা কি হয়ে যাবে, NH4+ হয়ে যাবে NH3, আর MnO2 হয়ে যাবে কি Mn2O3, এবং এটার মধ্যে পেস্টের মধ্যে তো অবশ্যই পানি থাকবে, পানি হবে, মনে থাকবে? আচ্ছা, জাস্ট এটা পুরোপুরি মুখস্থ রাখবা, এবং আমি তো বোঝাই দিলাম। এবার বলতে পারো যে জিঙ্ক ক্লোরাইড দিয়ে কি করবেন তাইলে? এই যে পানি উৎপন্ন হইতেছে না, এই পানিটা শোষণ করার জন্যই কারে ব্যবহার করা হয়, জিঙ্ক ক্লোরাইড ব্যবহার করা হয়। বুঝতে পারছো? এই পানিটা শোষণ করার জন্যই কি ব্যবহার করা হয়, জিঙ্ক ক্লোরাইড ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা, এখন আমি যেটা শেখাবো সেটা হচ্ছে সামগ্রিক বিক্রিয়া। কি বিক্রিয়া? সামগ্রিক বিক্রিয়া। এখানে এই +2 ইলেকট্রন -2 ইলেকট্রন শেষ, যা থাকবে তা উঠিয়ে দিতেছি। এরপর 2NH3 2Mn2O3 প্লাস মানে যদি আসে এটুকু দিলেই হয়ে যাবে, আর এর চেয়ে মানে জটিল কোনো কিছু দিবে না, আর এটা তেমন একটা গুরুত্ব নাই। তারপরও যদি আসে তোমরা সুন্দরভাবে এটা অ্যান্সার করে দিও, ঠিক আছে? এরপরের একটা টপিক আছে, এটাই আমাদের শেষ টপিক। বলছে কি, অবিশুদ্ধ কপারকে বিশুদ্ধকরণ। মানে ধরো এটা হচ্ছে কপারের তৈরি একটা কলম, কিন্তু এই কপারের সাথে ময়লা আবর্জনা মানে বিশুদ্ধ না, তাহলে এটা আমি কিভাবে বিশুদ্ধ করতে পারি সেটা বলতেছি। মনে রাখবা, অবিশুদ্ধ যেটা সেটাকে ধরবা হচ্ছে অ্যানোড। কি ধরবা? আর অ্যানোড কি হয়, ক্ষয় হয়। আর বিশুদ্ধ একটা দণ্ড ধরে নিতে হবে আলাদা, মানে এটা অবিশুদ্ধ হইলে এটা বিশুদ্ধ করার জন্য তুমি বিশুদ্ধ একটা ধরে নিবা, একদম পুরোপুরি পিওর কপারের তৈরি এরকম একটা ধরে নিবা। তো বিশুদ্ধ যেটা সেটাকে বলবা হচ্ছে ক্যাথোড। কি ধরবা? ক্যাথোড। এবং এটা মোটা হবে, এটা মোটা হবে। তো মোটা হবে কি দিয়ে? ধর এই অবিশুদ্ধটার মধ্যে কিছু ভালো কপার আছে না, এই কপারগুলা খসা খসা পড়ে যাবে, এই ভালো কপারটা জাস্ট এটার সাথে যে যুক্ত হবে, এটার সাথে একসময় কোনো কপার থাকবে না, সব কপার চলে যাবে এখানে, তখন এটা জাস্ট একটা ময়লা হিসেবে পড়ে থাকবে, ঠিক আছে? আর একটা জিনিস মনে রাখবা, যেহেতু তুমি কপারের বিশুদ্ধকরণ করতেছো, তাহলে তুমি কপারের লবণ নিবা। কার লবণ নিবা? দেখছো কপার সালফেট, দেখছো এই লবণটা নিছি। তো ভেজাল যে যুক্ত যে কপার মানে তামা, এটা তো জানোই। তো তামা বিশুদ্ধ করতেছি, ভেজাল যুক্ত যেটা সেটাকে ধরছি অ্যানোড, আর ভালোটা ধরছি কি, ভালো একটা কপারের একটা দণ্ড এই যে দিছি, দেখছো এটার ধরছি আমরা ক্যাথোড, এটা বিশুদ্ধ। তো অ্যানোডে কি হয়? অ্যানোডে জারণ হবে। অ্যানোডে কি হবে? অ্যানোডে জারণ অর্ধবিক্রিয়া হবে। ক্যাথোডে হবে কি? বিজারণ অর্ধবিক্রিয়া। ক্যাথোডে হবে বিজারণ অর্ধবিক্রিয়া। তো অ্যানোডে জারণ যে অর্ধবিক্রিয়াটা হবে সেটা কিভাবে হবে? এই যে এখানে যে, যদিও এটা ময়লাযুক্ত, অ্যানোড হচ্ছে ময়লাযুক্ত, ঝামেলাযুক্ত, অবিশুদ্ধ, এই অবিশুদ্ধটার মধ্যে যে ভালো কপার পরমাণুগুলো থাকবে, সেই কপার পরমাণু দুইটা করে ইলেকট্রন ছাইড়া দেবে, ছাইড়া কি হয়ে যাবে, কপার 2+ হয়ে যাবে। এই ইলেকট্রনগুলো এদিক দিয়ে যাবে, এদিকে চলে আসবে। তাহলে এখান থেকে যে কপার 2+ আস্তে আস্তে এই যে দেখছো কপার 2+ এই পাত্রের মধ্যে চলে আসবে। তার মানে এই দণ্ড থেকে যত কপার আছে সব কপার ইলেকট্রন একসময় ছেড়ে দিয়া সব কপার 2+ পাত্রের মধ্যে চলে আসতেছে। এক সময়টার মধ্যে কিন্তু আর কোনো কপার থাকবে না, এবং পাত্রের মধ্যে কপার যে 2+, এই 2+টা এখানে যাবে। কেন যাবে? এই যে মনে আছে তোমার, এখান দিয়ে ইলেকট্রনগুলো যাইয়া এখানে গেল, এই দুইটা ইলেকট্রনকেই গ্রহণ করার জন্য এই কপার 2+ এখানে যাবে। এখানে যাইয়া কপার 2+ ওই দুইটা ইলেকট্রন জাস্ট গ্রহণ করবে, গ্রহণ করে কি হয়ে যাবে,
কপার হয়ে যাবে, কপারের একটা তাহলে আস্তে আস্তে কি হয়ে যাবে, এটা মোটা হয়ে যাবে, দেখছো এটা মোটা হয়ে যাবে। আর এটা এক সময় চিকন হইতে হইতে এটা পুরোপুরি ক্ষয় হয়ে যাবে, এক সময় বিলীন হয়ে যাবে। ঠিক আছে, এটা আস্তে আস্তে কি হইতে থাকবে, মোটা হইতে থাকবে। তার মানে অবিশুদ্ধ কপার থেকে ভালো কপারগুলা মানে বিশুদ্ধ কপারগুলা আমি এখানে আইনা কি করলাম, যুক্ত করলাম। তাহলে এই বিক্রিয়াটা মনে থাকবে না তোমাদের? অবশ্যই মনে থাকবে ভাইয়া। এরপরও যদি কারো কোনো সমস্যা হয়, কোনো সমস্যা হয়, তোমরা এই নম্বরে যোগাযোগ করবা। এটা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার। হ্যাঁ, আমরা তোমাদের অলরেডি ফ্রি ক্লাস শুরু করে দিছি। এই ফ্রি ক্লাসের মাধ্যমে তুমি টেস্টে অবশ্যই ভালো একটা রেজাল্ট করতে পারবা। তো এই ফ্রি ক্লাসে যুক্ত হওয়ার জন্য জাস্ট এই নম্বরে নক করলে হবে। তুমি জাস্ট লিখবা হচ্ছে টেস্ট উইথ ALC। যদি তুমি এটা লেখো, আমাদের টিম তোমাকে এই হোয়াটসঅ্যাপে জাস্ট তুমি যদি মেসেজ দিয়ে এটা লেখো, আমাদের টিম তোমাকে অবশ্যই আমাদের যে ফ্রি প্রাইভেট ব্যাচ এখানে যুক্ত করে দেবে। এবং এই ব্যাচে যদি তুমি যুক্ত হও, এভাবে প্রত্যেকটা টপিক তোমাকে ধরে ধরে বোঝানো হবে এবং MCQ সবগুলা বোঝানো হবে। কত ধরনের MCQ হইতে পারে, সব ধরনের MCQ SQ সব কিছু আমরা তোমাদের ধরে ধরে বোঝাবো। এবং এই টেস্টের জন্য যে কোর্সটা, এই কোর্সটা আমাদের সম্পূর্ণরূপে ফ্রি। ভাই তোমার যুক্ত হইতে কোনো সমস্যা নাই, যুক্ত হও। তোমার যদি ভালো না লাগে, ওকে ফাইন, তুমি তোমার মতো পড়ো। কিন্তু আমি এইটুকু বলতে পারি, আমরা তোমাদের কখনোই ঠকাবো না, আমরা কখনোই তোমাদের ঠকাবো না। যতটুকু পারি তোমাদের পাশে থাকবো, তোমাদের সহযোগিতা করব। সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ তোমাদের ধৈর্যের ফলাফল দিক।